এটা বাংলার এক রহস্যময় মন্দির। এখানে ভোলানাথ শিব পূজিত হন গণেশ রূপে। গণেশের হাতে রয়েছে বাঁশি, তার গায়ের রং গৌর বর্ণের, তার পায়ের দিকটাও শ্রীকৃষ্ণের মতো। কেন এই মন্দিরে শিব গণেশ রূপে পূজিত হন, কেন তার হাতে রয়েছে শ্রীকৃষ্ণের বাঁশি, তার পেছনে কেন শিবের নন্দী, সব রহস্যের উন্মোচন হবে আজকের এই ভিডিওতে। এরই সঙ্গে থাকবে কৃষ্ণনগরের এক রহস্যময় প্রাচীন বাড়ি, যে বাড়ির সঙ্গে সম্পৃক্ত রয়েছে মাস্টারদা সূর্য সেনের অনুগামীদের সশস্ত্র সংগ্রামের ইতিহাস, যে বাড়িতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ আমি চলে এসেছি কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ঠিক পাড়েই। দেখুন আমার পেছনেই রয়েছে কিন্তু জলঙ্গি, এই হচ্ছে জলঙ্গি নদী। আর এই জলঙ্গি নদীর পাড়েই রয়েছে এক রহস্য আবৃত মন্দির। দেখুন আমার পেছনে জলঙ্গির পাড়েই এই প্রাচীন একটা বটবৃক্ষ, প্রাচীন বটবৃক্ষের ঠিক একদম সংলগ্ন এই মন্দির। মন্দিরটার নাম হলো ঘেটুরে বাবা মন্দির। আমার মনে হয় কৃষ্ণনগরে আপনারা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার ধারণা আপনারা দেখেননি। ভারতবর্ষের মধ্যে একমাত্র জায়গা যেখানে মহাদেব পূজিত হন গণেশ রূপে। আমার পেছনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদিয়া জেলার ওপর প্রবাহিত একটা বিখ্যাত নদী, যার নাম হচ্ছে জলঙ্গি। আর এখানে নৌকার মধ্যে অনেক লোক কিন্তু নৌকা চড়ছে এখন। এই জলঙ্গির ঘাট থেকে আপনাদের আমি একটা আজকে নতুন শিব মন্দির দেখাই, যে শিব মন্দিরটা আপনারা আগে কখনো যে মন্দিরটা দেখেননি। চলুন আস্তে আস্তে উঠে যাবো সেই ঘাটের এখান দিয়ে। এইখান দিয়ে ঘাটটায় নামার জায়গা অরিজিনালি। আজকে আমি আপনাদের এমন একটা অলৌকিক মন্দির দেখাবো বাংলায়, যেখানে শিব মহাদেব পূজিত হন গণেশ রূপে, এবং মহাদেবের যে নন্দী বা ষাঁড়, সেই নন্দী বা ষাঁড়ের সামনে মহাদেব দাঁড়িয়ে থাকেন, কিন্তু তার রূপটা হচ্ছে তার পুত্র গণেশের মতো, এবং তার গণেশের হাতে থাকে শ্রীকৃষ্ণের বাঁশি। মন্দিরের গর্ভগৃহতে ঠিক এইরকমই রয়েছে বিগ্রহটা, দেখুন সেই অলৌকিক মূর্তি। দেখুন মহাদেবকে এখানে পূজিত করা হয় গণেশ রূপে, এবং এই বিগ্রহের নাম হলো ঘেটুরে বাবা। ঘেটুরে বাবা এই বিগ্রহ। দেখুন গণেশ, এবং তার হাতে রয়েছে 4 হাত, এবং তার হাতে রয়েছে বাঁশি। আর এখানে রয়েছে মহাদেবের পাশে আরেকটি বিগ্রহ। শুধুমাত্র যে গণেশ তা নয়, অনেকটা শ্রীকৃষ্ণের রূপেও এটাকে পুজো করা হয়। শ্রীকৃষ্ণ এবং গণেশ এই দুটোর সংমিশ্রণে এই মহাদেব ঘেটুরে বাবা এখানে পূজিত হন। চলুন আমরা একটু দেখে নিই আসলে মন্দিরের যে বিগ্রহটা এরকম হওয়ার পেছনে আসল কারণটা কি। আমরা যদি একটু হিন্দু পুরাণ ঘেটে দেখি, তাহলে দেখতে পাবো হিন্দু পুরাণে রয়েছে গজাসুরের গল্প। গজাসুর আসলে কে ছিলেন? গজাসুর ছিলেন মহিষাসুরের পুত্র। রম্ভা এবং একজন মহিষীর মিলনের ফলে তৈরি হয়েছিলেন মহিষাসুর। দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করার পর গজাসুর তার বাবার মৃত্যুতে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন, এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য গজাসুর শিবের ধ্যান করতে শুরু করেন। তার ধ্যান এতটাই কঠোর এবং এতটাই দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হয় যে মহাদেবকে তার সামনে দর্শন দিতে তিনি বাধ্য করেন। এবং মনে রাখবেন, মহাদেব এমনই একজন দেবতা যিনি তার ভক্তের ধ্যানে প্রসন্ন হয়ে মাঝে মাঝেই দর্শন দিতেন। সেই জন্যই মহাদেবের আরেক নাম হলো ভোলানাথ শঙ্কর। গজাসুরের কাছে তিনি দর্শন দিলেন এবং গজাসুরকে তিনি বরদান করলেন। গজাসুর তার কাছে বর চাইলেন যে তার শরীর থেকে যেন সবসময় আগুন নির্গত হয়, অর্থাৎ কেউ যেন তার সামনে কখনো আসতে সক্ষম না হয়। মহাদেব তাকে সেই বরই দান করলেন। মহাদেবের বর লাভ করে গজাসুর এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠল যে সে সমস্ত মর্ত পাতাল থেকে শুরু করে স্বর্গ সমস্ত জায়গায় তার অত্যাচারের নমুনা রাখতে শুরু করলো। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে গজাসুর আবার দ্বিতীয়বারের জন্য মহাদেবের ধ্যানে বসলেন, এবং দ্বিতীয়বারও ভোলানাথ শঙ্কর তার ধ্যানে মুগ্ধ হয়ে তার সামনে এসে উপস্থিত হলেন এবং তাকে বরদান করতে রাজি থাকলেন। ভিডিওর দ্বিতীয় ভাগে আপনাদের দেখাবো সেই বাড়ির ইতিহাস, যে বাড়ির ইতিহাসের সঙ্গে যুক্ত আছে ব্রিটিশদের মনে ত্রাস ভয় ধরিয়ে দেওয়ার গল্প। বাংলার বিপ্লবীদের আনাগোনা ছিল এই বাড়িতে। দ্বিতীয়বারের বরে গজাসুর চাইলেন যে মহাদেব যেন তার উদরের অন্ত্রে বাস করেন, এবং এই বরে কিছুটা অবাক হয়ে গিয়েও মহাদেব তার যে উপাসক তার ইচ্ছে পূরণের জন্য সেই গজাসুরের উদরে অর্থাৎ পেটের মধ্যে বাস করতে শুরু করলেন। ওদিকে দেবী পার্বতী মহাদেবকে খুঁজে না পেয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন, এবং ভগবান বিষ্ণু যিনি সমস্ত জগতের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার কাছে এটা জানার খুব একটা কঠিন কাজ ছিল না যে মহাদেব আসলে কোথায় আছেন। তিনি দেবী পার্বতীকে বললেন, যেহেতু আপনার স্বামী ভোলানাথ শঙ্কর উনি তার নিজের উপাসকদের মাঝে মাঝেই বরদান করেন, এবং এই বরের জন্যই হয়তো তাকে কোনো একটা বিপদের মুখোমুখি হতে হয়েছে। এবং বিষ্ণু তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে গজাসুরের
উদরের মধ্যেই মহাদেব বসবাস করছেন। এরপর বিষ্ণু ছোট্ট একটি নাটক রচনা করলেন এবং এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো মহাদেবের ষাঁড়, যার নাম হলো নন্দী। বিষ্ণু নন্দীকে এমনভাবেই শিক্ষা দিলেন যাতে নন্দী নাচতে পারে। নৃত্যরত নন্দীকে নিয়ে বিষ্ণু গজাসুরের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে তিনি একটি বাঁশিওয়ালার রূপ ধারণ করলেন। ভগবান বিষ্ণু বাঁশিওয়ালার রূপ ধারণ করে গজাসুরের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং দেখা গেল গজাসুর ভগবান বিষ্ণুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে নৃত্যরত নন্দীকে দেখে এতটাই আপ্লুত হলেন, এতটাই আনন্দিত হলেন যে তিনি বাঁশিওয়ালাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও আমাকে বলো। বাঁশিওয়ালা তখন গজাসুরকে বললেন, আমি যেটা চাই আপনি কি সেটা আমাকে দিতে পারবেন। গজাসুর তখন বলল, তুমি চেয়েই দেখো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এইরকম পরিস্থিতিতে ভগবান বিষ্ণু, যিনি আসলে বাঁশিওয়ালার রূপে ছিলেন, তিনি গজাসুরকে বললেন, তোমার উদরের অন্ত্র থেকে মহাদেবকে তুমি বের করে দাও, মুক্তি দাও। মহাদেবকে তিনি মুক্তি দিলেন এবং তখনই গজাসুর উপলব্ধি করতে পারলেন যে তার একটি বিশাল বড় ভুল হয়েছে। তিনি ভগবান বিষ্ণুকে চিনতে পেরেছেন, কারণ তিনি জানতেন যে এইরকম একটি গোপন তথ্য ভগবান বিষ্ণু ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব ছিল না। এরপর মহাদেব এবং বিষ্ণুর সামনে গজাসুর হাত জোর করে প্রার্থনা করে দাঁড়ালেন এবং বললেন মহাদেবকে যে, প্রভু আপনি ভোলানাথ শঙ্কর হিসেবে আমাকে বহুবার আশীর্বাদ করেছেন, বর দিয়েছেন, আমি সমস্ত বরই পেয়েছি আপনার থেকে। আমার এই শরীর ধ্বংস হয়ে যাওয়ার আগে আমি আপনার থেকে শেষবারের মতো একটি বর চাই, যে আমার এই মাথা এবং তার বুদ্ধিমত্তা যেন আমার শরীর ধ্বংসের পরেও পৃথিবীতে প্রশংসিত হয়, পৃথিবীতে পূজিত হয়। তখন সেই রকম পরিস্থিতি দেখে মহাদেব শঙ্কর তার নিজের পুত্র গণেশকে সেখানে আসতে বললেন। গণেশ সেখানে এসে উপস্থিত হওয়ার পর গজাসুরের যে মাথা, মস্তক, সেটি তিনি গণেশের মস্তকের ওপর প্রতিস্থাপন করলেন এবং এরপর দেখা গেল গণেশের যে মস্তক সেটা জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞার প্রতীক হিসেবে পরবর্তী সময়ে হিন্দু পুরাণে পূজিত হতে থাকলো। যে কোনো কিছু শুভ অনুষ্ঠান শুরুর আগেই ভগবান গণেশকে পূজা উপাসনার মাধ্যমে তার সেই সূচনা করা হয়। এই যে পুরাণের যে উপাখ্যান, সেই উপাখ্যানের উপর নির্ভর করেই তৈরি হয়েছে এই বিগ্রহ। এই যে মূর্তি, এই মূর্তি দেখায় পিতৃভক্তি এবং পিতার প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের জন্য সন্তানের আত্মত্যাগের কথা, এবং সন্তান যে আত্মত্যাগ করেছেন তার ফলে সন্তানের এক অমরত্ব লাভের গল্প এই মূর্তির মধ্যে লুকিয়ে আছে। আর যেটাকে আমরা এতক্ষণ ধরে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বলে মনে করলাম, সেটা আসলে বিষ্ণুর সেই বাঁশিওয়ালার অবতারের সেই বাঁশি, এবং তার পাটা যেহেতু শ্রীকৃষ্ণের মতোই, মনে রাখবেন কৃষ্ণ কিন্তু বিষ্ণুরই এক অবতারই ছিলেন। সুতরাং এখানে বিষ্ণু অবতারে শ্রীকৃষ্ণ গণেশের মধ্যেও কিছুটা অন্তর্নিহিতভাবে মিলিত রয়েছেন। আমার সামনে এখানে হচ্ছে জলঙ্গি নদী, আর এই হচ্ছে ঘেটুরে বাবা মন্দির। দেখুন, এই দেখুন ঘেটুরে বাবা মন্দির, ভীষণই অলৌকিক এই মন্দির। অনেক অলৌকিকত্ব, মহিমা লুকিয়ে আছে মহাদেবের এখানে এই মন্দিরে। দেখুন এই মন্দিরটা, আপনার একটা ঘরে গর্ভগৃহে যেমন গণেশ রয়েছে, ঠিক তার পরের ঘরে কিন্তু রয়েছে মহাদেব। দেখুন এই আরেকবার দেখিয়ে দিই আপনাদের। শিব এখানে গণেশের কিন্তু ছবিও রয়েছে, প্রতিকৃতি রয়েছে, এবং মহাদেব এখানে কিন্তু গণেশ রূপেই পূজিত হন। ভারতবর্ষের মধ্যে একমাত্র মন্দির যেখানে গণেশ রূপে মহাদেব পূজিত হন। আর দেখুন এখানে রয়েছে পার্ক, এই পার্কটা কিন্তু খুবই সুন্দর। এই পার্ক তৈরি হয়েছে জলঙ্গি নদীর ঠিক পার ঘেঁষে। এই পার্কের 3টে স্তর বা ধাপ রয়েছে। যেহেতু এটা নদীর পার, সেই জন্য খুব সহজেই ধাপের মাধ্যমে এই পার্কটা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে রয়েছে বসার জায়গা, এইখানে এরকম বসার জায়গা রয়েছে। দ্বিতীয় ধাপটা একটা ঢালের মতো অংশ, যেখানে রয়েছে নানা রকমের বাহারি গাছ, সবুজে ঢাকা এবং ঝর্ণা। দ্বিতীয় ধাপেও বসার জায়গা রয়েছে এবং এই জায়গাগুলো কাঠ দিয়ে তৈরি। বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর। এই হচ্ছে, এইদিকে হচ্ছে ঘেটুরে বাবা মন্দির।
দেখুন মন্দিরের এইখানে রয়েছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর, এই দেখুন জায়গাটা। নানা অলৌকিকত্ব জড়িয়ে আছে এই মন্দিরটার সাথে, কিন্তু এখানটা রয়েছে কিন্তু এরকম দ্বিতীয় ধাপে বসার জায়গার সামনে রয়েছে সবুজ ঘাসের লন, সামনে রয়েছে কুমিরের মতো হাঁ করা কিছু প্রতিকৃতি যার মধ্যে নোংরা এবং আবর্জনা ফেলা যায়। এখানে রয়েছে সুন্দর পরীর দুটো ডানা, এটি সম্ভবত দাঁড়িয়ে সেলফি বা ছবি তোলার জন্য। উদ্যানের তৃতীয় ধাপটা সিমেন্টের রেলিং দিয়ে বাঁধানো। আমি রয়েছি এখন জলঙ্গি নদীর ঠিক পাড়ে। এখানে সেফ জলঙ্গি বলে একটা ইয়ে রয়েছে, যেটা মানে জলঙ্গি নদীকে বাঁচানোর জন্য যে প্রয়াস, সেফ জলঙ্গি। আর এই যে পার্কটা আপনারা দেখছেন আমার পেছনে, এটার নাম হচ্ছে ভারতচন্দ্র রয়গুণাকর পার্ক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই বিখ্যাত লাইন যে কবির লেখা, তার স্মৃতি নামাঙ্কিত এই পার্ক। তৃতীয় ধাপের সিমেন্টের রেলিং এর তলায় রয়েছে ছোট ছোট গাছ এবং উপরে রয়েছে সুন্দর পাহাড়ি আলো। এইখানে জলঙ্গিতে সূর্যাস্তের দৃশ্য। আজকে মেঘাচ্ছন্ন বলে দেখা যাচ্ছে না খুব একটা ভালো করে। আর এই হচ্ছে পার্কটা। এই পার্কের এই যে পুরনো জলঙ্গির এই নদীর পাড়ে যে পুরনো বট গাছ, সেই প্রাচীন বট গাছের একদম গোড়াতেই রয়েছে ঘেটুরে বাবা মন্দির। সূর্যাস্তের সময় বিকেলের পরিবেশে ছোট ছোট বাচ্চাদের কিচিরমিচির শব্দ, খুব একটা খারাপ লাগছিল না পরিবেশটা। এই জায়গাগুলো দেখতে তবলার মতো হলেও এটা আসলে কিন্তু বসার জায়গা। এখানে আপনারা চা বা স্ন্যাক্স নিয়ে কিনে বসে খাওয়া দাওয়া করতে পারেন। মন্দির চত্বরেই এখানে রয়েছে একটা ক্যাফে এবং রেস্টুরেন্ট, মেল্টিং হার্ট। মেনুটা দেখে নিন। জলঙ্গিতে জেলে মাছ ধরছেন, সূর্য অস্ত চলে যাচ্ছে প্রায়, এখন প্রায় 6টা বাজে। ঘেটুরে বাবা মন্দির দেখানোর পর আমি আপনাদের কৃষ্ণনগরের এমন একটা বাড়ি দেখাবো, যে বাড়িটার প্রাচীনত্ব তো স্বাধীনতার আগেকার, কিন্তু এই বাড়িটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা পীঠস্থান আপনারা বলতে পারেন। বাংলার বিপ্লবীদের আনাগোনা ছিল এই বাড়িতে, ভারতের তথা বাংলার স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর সেই বাড়িটা। দেখুন রাস্তাগুলো ঠিক এরকম পুরনো বহুদিনের, বুঝতেই পাচ্ছেন। দেখুন ঘেটুরে বাবা মন্দিরটা আমার এই পেছনে আমি ফেলে এসেছি, এবার এখান থেকে আপনাদের এই সেই বাড়িটায় নিয়ে যাচ্ছি। এই বাড়িটার প্রাচীনত্ব বুঝতেই পাচ্ছেন, বহুদিনের পুরনো একটা বাড়ি, খুবই প্রাচীন জায়গা। চলে যাব একদম ডান দিকে টার্ন নেব। দেখুন ভীষণই প্রাচীন এলাকা একটা। দেখুন এটা হচ্ছে গোলাপট্টি বারোয়ারির যে মানে যে জগদ্ধাত্রী পুজো হয় সেই পুজোর মণ্ডপ। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতে পড়বে আপনাদের সেই প্রখ্যাত মানে আলোড়ন সৃষ্টিকারী বাড়িটা। দেখুন রাস্তা দিয়ে আমি যাচ্ছি এগিয়ে, হাঁটা মাত্র 3-4 মিনিট লাগবে। দেখুন 1363 সালে তৈরি বাড়ি, একদমই পুরনো এলাকা। গোলাপট্টি বারোয়ারির মন্দির পেছনেই রয়েছে মণ্ডপ, সেখান থেকে 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো বাড়িটা। এই বাড়িটার সামনে আমি চলে এসেছি, এই সেই বাড়িটার নাম হচ্ছে সাধনা লাইব্রেরি। এটা বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অন্যতম পীঠস্থান বলতে পারেন। দেখুন এই বাড়িটা এখন বর্তমানে তালা লাগানো। আজকে আমি কৃষ্ণনগরে একটা বিল্ডিং এর সামনে এসেছি, একটা বাড়ি, এটা একটা লাইব্রেরি, এটার নাম হচ্ছে সাধনা লাইব্রেরি। দেখুন উপরে রয়েছে প্রতিষ্ঠিত 1923। এই বিল্ডিংটার ইতিহাস আজকে আপনাদের বলবো আমি। দেখুন 1923 সালে প্রতিষ্ঠিত, শহীদ অনন্ত হরিমিত্র প্রতিষ্ঠিত এটা লাইব্রেরি। ভগ্ন প্রায়, একটা দিকের এখানে একটা স্ল্যাব ভেঙে পড়েছে, আর এখানে দুটো ওঠার সিঁড়ি গাছগাছালি হয়ে আছে। দরজাতে বহু বছর খোলা হয়নি তার একটা ছবি এখানে রয়েছে। এছাড়া এখানে একটা ফলক রয়েছে, হয়তো রিনোভেশনের কোনো কাজ হতে পারে, সেটা কিন্তু আজকে মুছে গেছে। আর এখানে হচ্ছে বিল্ডিংটা ঠিক এরকম, দরজা
প্রায় একেবারে বলতে গেলে অরক্ষিত অবস্থায়, গাছগাছালি হয়ে রয়েছে, এরকম একটা অরক্ষিত অবস্থায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম পীঠস্থান কৃষ্ণনগরের নিরিখে আমি বলবো সেই জায়গা কিন্তু পড়ে আছে। কৃষ্ণনগরে অনন্তরী মিত্র রোড খুবই বিখ্যাত রাস্তা নেদের পাড়ার, কিন্তু সেই রাস্তা থাকা সত্ত্বেও কৃষ্ণনগরের মানুষ হয়তো অনেকে জানেন না অনন্তরী মিত্রের ইতিহাস, আর সেই ইতিহাসটাই তৈরি হয়েছিল এই বাড়িটাকে কেন্দ্র করে। এই সেই রহস্যময় বাড়ি, স্বাধীনতার পীঠস্থান, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেরা একটা জায়গা। কেন এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ একটু আমরা যদি দেখি, ইতিহাস ঘাটলে তাহলে দেখতে পাবো যে 1906 সালে অনন্ত হরি মিত্র নদিয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। দেখুন কৃষ্ণনগরের একটা বিখ্যাত রাস্তা আছে অনন্ত হরি মিত্র রোড, সেই রাস্তাটা তো কিন্তু ইতিহাস সম্পর্কে বর্তমান সময়ের মানুষজন অত বেশি কিছু জানেন না। এইটা হচ্ছে সেই অনন্ত হরি মিত্র প্রতিষ্ঠিত একটা লাইব্রেরি, সাধনা লাইব্রেরি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সালটা 1924। পরাধীন ভারতবর্ষের বিপ্লবীরা তখন স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছেন। জাতীয়তাবাদী কবি বিজয়লাল চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে নিয়ে এলেন অনন্ত হরি মিত্রকে, যেখানে তার সঙ্গে দেখা হলো ভারতের জাতীয় কংগ্রেসের একাধিক বৈপ্লবিক নেতার। এখানে বলা হয় যে কৃষ্ণনগরে 1925 সালে অর্থাৎ আমাদের অসহযোগ আন্দোলন শুরু হওয়ার জাস্ট বছর দুয়েক পরে এই লাইব্রেরিতে বিপ্লবীদের আতুর ঘর ছিল রীতিমতো। দেখুন আজকের এই সময়ে 2025-এ সেই লাইব্রেরিটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এখানে সামনে একটা বসার জায়গা রয়েছে, আপনাদের দেখাই জায়গাটা। এখানে একটা বসার জায়গা, আর এখানে জানলা বন্ধ, আর লাইব্রেরি কিন্তু গেট বন্ধই থাকে সবসময়। আর এই হচ্ছে একটা দরজা। কি হতো এই লাইব্রেরিতে? 1925-এ কাজী নজরুল ইসলামকে হুগলি জেলা থেকে অনন্ত হরি মিত্র তার নিজের প্রয়াসে কিন্তু কৃষ্ণনগরে নিয়ে আসেন এবং তারপর এই লাইব্রেরিতে একাধিক বিপ্লবীদের আনাগোনা চলতে থাকে এবং এই একাধিক বিপ্লবীরা এই লাইব্রেরিতে আসেন এবং ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, যে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম যেটা গড়ে উঠেছিল সেটা কিন্তু এই বিল্ডিংটা, এই ঘরের ভেতরেই। দেখুন আজকে ভাবলে অবাক লাগে যে এখানে কিন্তু আজকে আপনি কিছুই দেখতে পাবেন না, এই জায়গাটা এরকমভাবে বন্ধ অবস্থাতেই রয়েছে, কিন্তু এখানেই ছিল সেই প্রখ্যাত সেই বাড়ি যেখানে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত এই জায়গাটা এসেছিলেন। এবং এই কৃষ্ণনগরের যে জায়গাটা এই সাধনা লাইব্রেরি প্রতিষ্ঠিত, বা এই জায়গাটা কিন্তু একটা খুবই প্রাচীন একটা জায়গা। এই সামনেই রয়েছে এমন একটা বাড়ি যেখানে কাজী নজরুল ইসলাম 1925 সালে প্রথম, আপনারা জানেন যে গ্রেস কটেজে কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলাম ছিলেন এবং যেখানে তার ছেলে বুলবুলের জন্ম হয়েছিল, কিন্তু তারও আগে কৃষ্ণনগরে একটি বাড়িতে এখানে কাজী নজরুল ইসলাম ভাড়া থাকতেন। এইটা হচ্ছে সেই জায়গা, সেই লাইব্রেরি। তাহলে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ যখন বিভিন্ন রকম রাজনৈতিক কারণে উত্তাল হয়ে রয়েছে, ঠিক সেই সময় এই লাইব্রেরিতেই গোপনে অনন্ত হরি মিত্র তাদের বৈপ্লবিক কার্যকলাপ চালাতেন। অনন্ত হরি মিত্র কে ছিলেন? অনন্ত হরি মিত্র 1906 সালে আমাদের নদিয়া জেলার শান্তিপুরে ওনার জন্ম এবং তারপর তিনি সেখান থেকে চট্টগ্রামে যান পড়াশোনার জন্য স্কলারশিপ নিয়ে, এবং অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর কংগ্রেসের কর্মী হিসেবে যোগদান করেন, পড়াশোনা ছেড়ে দেন। এবং আমরা তারপরে যেটা দেখতে পাবো, সেখানে কিন্তু এই অনন্ত হরি মিত্র কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। এই 1926 সালে উনার ফাঁসি হয়। সেপ্টেম্বর মাসে 28 তারিখে কিন্তু এই অনন্ত হরি মিত্রর ফাঁসি হয় এবং কলকাতা দক্ষিণেশ্বর কনস্পিরেসি কেস। চট্টগ্রামে পড়াশোনা করতে যাওয়ার সময় অনন্ত হরি মিত্রের সঙ্গে পরিচয় হয় চট্টগ্রামে জন্মগ্রহণ করা প্রমোদ রঞ্জন চৌধুরী। মাস্টার দ্য সূর্য সেনের দলের সক্রিয় সদস্য প্রমোদ রঞ্জন তার থেকে মাত্র 2 বছরের ছোট অনন্ত হরিকে শিখিয়েছিলেন বোমার রাসায়নিক তৈরির ফর্মুলা। দক্ষিণেশ্বরে বোমা তৈরির কারখানায় আত্মগোপন করে থাকার সময় অনন্ত হরি এবং প্রমোদ রঞ্জন চৌধুরীকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। আলিপুর জেলের মধ্যে থেকেই তারা ভূপেন্দ্রনাথ চ্যাটার্জি পুলিশের ইন্টেলিজেন্স অফিসারকে হত্যা করেন এবং তার জন্য তাদের ফাঁসি হয়। অনন্ত হরি মিত্র ভূপেন চ্যাটার্জিকে হত্যা করেন। ভূপেন চ্যাটার্জি কে ছিলেন? ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরোর একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি। ভূপেন চ্যাটার্জি একজন বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বিপ্লবীদের থেকে বিভিন্ন গোপন তথ্য নিয়ে ব্রিটিশ সরকারের কাছে তথ্য পাচার করতেন এবং সেই অভিযোগে অনন্ত হরি মিত্র এবং তার সঙ্গী সাথীরা ভূপেন চ্যাটার্জিকে গুলি করে হত্যা করেন এবং সেই জন্য আলিপুর জেলে অনন্ত হরি মিত্রের কিন্তু ফাঁসি দেয় ব্রিটিশ সরকার।